রাখাইনরা বাংলাদেশের একটি ঐতিহাসিক ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের ইতিহাস ও সংস্কৃতি বেশ সমৃদ্ধ। তারা মূলত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এসে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাস শুরু করে। রাখাইনদের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি এবং জীবনধারা তাদের নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত। রাখাইনরা মঙ্গোলীয় বংশোদ্ভূত এবং ঐতিহাসিকভাবে আরাকান রাজ্যের সাথে তাদের সম্পর্ক যুক্ত। আরাকান রাজ্যের পতনের পর রাখাইনরা বাংলাদেশে আসতে শুরু করে। 1784 সালে বর্মী রাজা বোধপায়া আরাকান দখল করে নিলে রাখাইনদের জীবনে পরিবর্তন আসে। তারা ব্যাপক নির্যাতনের শিকার হয়। বর্মী বাহিনীর হাতে অনেক রাখাইন নিহত হয় এবং তাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করার চেষ্টা করে বর্মী বাহিনী। পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে রাখাইনরা বাংলাদেশে স্থানান্তরিত হতে শুরু করে। বিশেষ করে কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলার উপকূলীয় অঞ্চলে বসবাস শুরু করে তারা। উপকূলীয় অঞ্চল হিসেবে বরগুনার তালতলিতে তাদের ব্যাপক বসবাস লক্ষ্য করা যায়। তারা ছোট ছোট পাড়ায় বিভক্ত হয়ে তালতলিতে বসবাস শুরু করে। তারই একটি পাড়া হচ্ছে ঠাকুরপাড়া। ছোটবগি ইউনিয়নের ছোট ছোট অনেকগুলো পাড়া ছিল, যেমন চরপাড়া, মৌপাড়া, গুপিখোলা পাড়া, ঠাকুরপাড়া সহ আরও অনেক পাড়া। এর মধ্যে শুধু একটি পাড়াই বর্তমানে টিকে আছে, ঠাকুরপাড়া। বাকি সব পাড়া বিলুপ্ত হয়ে গেছে। ঠাকুরপাড়া বর্তমানে বিলুপ্তির পথে। এই পাড়ায় বর্তমানে একটি ঘরে 2টি পরিবার বসবাস করে। এর পাশাপাশি বান্দরবান থেকে আগত 3টি পরিবার বর্তমানে এই পাড়ায় নতুন করে বসবাস শুরু করে। এ পাড়ায় বর্তমানে মাতব্বরের দায়িত্বে আছেন মিস্টার মংচুইন তালুকদার। এ পাড়ার প্রবেশদ্বারে রয়েছে বিশাল একটি পুকুর, যে পুকুরটির পানি দিয়ে রাখাইনদের দৈনন্দিন সকল কার্যক্রম তারা করে থাকেন। এরকমের প্রত্যেকটি পাড়ার সামনে এক একটি পুকুরের দেখা মিলবে। এটা হচ্ছে এই পাড়ার মূল যে অংশ, যেখানে রাখাইনরা বসবাস করে। এর পাশেই যে এই ফাঁকা জায়গাটা, এটাও একসময় পাড়ারই অংশ ছিল। এটি এখন বসতি কমে যাওয়ায় কৃষি জমি হিসেবে ব্যবহৃত হয়। এর পাশেই বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহারটি তালতলি অঞ্চলের সবথেকে বড় বৌদ্ধবিহার। এখানে রয়েছে 4টি প্যাগোডা, যেটি তালতলি আর কোনো পাড়াতেই দেখা যায় না। এখানের প্রত্যেকটি প্যাগোডা দৃষ্টিনন্দন এবং তাদের নিজস্ব কারুকাজ দ্বারা সুসজ্জিত। এটি অত্যন্ত দৃষ্টিনন্দন। আমরা এটার ভিতরে ঘুরে দেখেছি। অনেক সুন্দর পরিবেশ, গাছপালায় ছেয়ে আছে চারদিক, অত্যন্ত নান্দনিক। সবুজে ঘেরা চারদিকটা, অত্যন্ত সুন্দর একটি পরিবেশ, যেখানে নেই কোনো কোলাহল, একদম নিরিবিলি একটি পরিবেশ। আমরা পায়ে হেঁটে এটার মধ্যে প্রবেশ করেছিলাম। এটার রাস্তা, প্রবেশের যে রাস্তা, এটি এখনও কাঁচা। এখানে উন্নয়নের কোনো ছোঁয়াই এখানে লাগেনি। এটি এখনও সেই কাঁচা সড়ক। ছোটবগি ইউনিয়নে এই একটি মাত্র পাড়া, কিন্তু এই পাড়ায় কোথাও একটু পাকা সড়ক নেই। যতটুকু আছে তাও তাদের নিজস্বভাবে করা। এই পাড়ায় প্রবেশের পরেই হাতের বামেই দেখা মেলে প্রথমে একটি প্যাগোডা। এই প্যাগোডাটি অত্যন্ত দৃষ্টিনন্দন, কারণ এর চারদিকে দেয়ালের মাঝখানে রয়েছে পানি। পানির মধ্যে মনে হবে যেন একটি স্বর্ণের মুকুট, নান্দনিক ডিজাইন। উপর থেকে দেখলে মনে হয় যেন 4 কোণের একটি মুকুট। চারদিকে পানি, গাছপালার ছায়া। সামনে একটু চালা দেয়া আছে। এখানে যারা পূজা অর্চনা করেন তারা এই চালার নিচেই প্রার্থনা করে থাকেন। এর কারুকাজ অত্যন্ত দৃষ্টিনন্দন। আমরা এটা সম্পূর্ণ ঘুরে দেখেছি। সামনের দিকে এগুলেই আরও 2টি প্যাগোডা চোখে পড়বে। এই সামনেই যে টিনের ছাউনি দেওয়া, এটা হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের জন্য থাকার ঘর। এখানে বর্তমানে একজনও বৌদ্ধ ভিক্ষু নেই, এগুলো তালাবদ্ধ অবস্থায় আছে। এখানে যারা প্রার্থনা করেন, স্থানীয় যে রাখাইনরা,
তারা নিজেরাই এটা চাবি দিয়ে খুলে প্রার্থনা করে আবার তালাবদ্ধ করে রাখেন। এখানে বর্তমানে ধর্মযাজক বলতে কেউ নেই, সবগুলোই খালি পড়ে আছে। পাশাপাশি দুটি প্যাগোডা, একটি তালাবদ্ধ আর একটি তালা খোলা আছে। এর আরেকটু সামনে গেলে আরও একটি প্যাগোডার দেখা মিলবে, এটি সোনালী রঙের। এখানে মোট 4টি প্যাগোডা দেখা মেলে। এর মধ্যে প্রথমটি সোনালী রঙের এবং একদম সর্বশেষ যেটি এটিও সোনালী রঙের, মাঝখানে দুটি সাদা রঙের প্যাগোডা দেখা যায়। এটির মধ্যে আমরা ড্রোন পাঠিয়ে দেখেছি, এর ভিতরে তাদের ধর্মীয় একটি মূর্তি রাখা আছে। এর চারদিকটা নান্দনিক কারুকাজ, মনে হবে যেন স্বর্ণের একটি বাড়ি। অত্যন্ত দৃষ্টিনন্দন। এটি মায়ানমারের সেই ঐতিহ্যবাহী কারুশিল্পের দ্বারা এটি নির্মিত। এর সামনেই ছিল চালা, এই চালাটি বন্যায় উড়ে গেছে, এখন শুধু খুঁটিগুলো দাঁড়িয়ে আছে। আমরা এরপরে পায়ে হেঁটে এই পাড়ায় প্রবেশ করেছি। পাড়ার প্রবেশ পথটিও এখনো কাঁচা, এটি 2টি পথ দিয়ে প্রবেশ করা যায় এই পাড়ায়। ভালো আছেন? 2টা পথই এখনো কাঁচা, কোথাও একটু উন্নয়নের ছোঁয়া এখানে লাগেনি কখনো। এখানে কোথাও একটি ইটের চিহ্নও নেই। এখানে এই কাঁচা সড়ক দিয়েই এই 5টি পরিবার তারা অনেক ভোগান্তিতে এই বর্ষায় তারা এখানে বসবাস করে। পাড়ায় প্রবেশ করলেই প্রবেশ মুখেই দেখা মেলে একটি ঘর, এই ঘরেই 2টি পরিবার বসবাস করে। এবং এই পাড়ার একটু ভিতরে গেলে ওখানে বান্দরবান থেকে আগত 3টি পরিবার তারা নতুন করে বসবাস শুরু করেছে এই পাড়ায়। এই পাড়ার এখন অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। এই ইউনিয়নে একটি পাড়াই অবশিষ্ট আছে, যে পাড়াটিও এখন নিঃশেষ হওয়ার পথে। এই প্রবেশ পথে এই যে প্রথম যে ঘরটি দেখা যায়, এই ঘরটির পাশেই আরেকটি ঘর আছে যেটি পরিত্যক্ত অবস্থায় আছে বর্তমানে। এখানে কোনো পরিবারই এখন বর্তমানে বসবাস করে না। কাঁচা সড়ক, চারিদিকে গাছপালা, পরিত্যক্ত বাড়ি, এরই মধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে যারা বসবাস করে তারা তাদের দিন যাপন করে চলছেন। আসলে যেন দেখার কেউ নেই। আর একটু ভিতরে গেলে দেখা মিলবে নতুন 3টি পরিবার যারা নতুন করে বসবাস শুরু করেছে। ভালো আছেন আপনারা? বান্দরবান থেকে আপনারা আসছেন? আর কয়টা ফ্যামিলি থাকে এখানে টোটাল এই পাড়ায়? আপনার বান্দরবান থেকে কয় ফ্যামিলি আসছেন? 2 ফ্যামিলি। আপনাদের বসবাস এইখানে না? আর এখানে আগের পুরাতন কয়টা ফ্যামিলি আছে এখানে? এক বাসা আছে, আর কেউ থাকে না। আচ্ছা, আমরা আসছি একটু আপনার পাড়া ঘুরে দেখি। এই বাবু, কেমন আছো? ভয় পাইছে। বান্দরবান থেকে আগত পরিবারগুলো এখানে অনেক কষ্ট করে বসবাস শুরু করেছেন। তাদের বসতঘরগুলো অতটা ভালো মানের নয়। তারা বাসার সামনেই বিভিন্ন প্রকার কৃষি দিয়েছেন এখানে, এগুলো দিয়েই চলে তাদের পরিবার। এখানে তারা ছাগল পালন করেন। অনেক ফাঁকা জায়গা, বিশাল পাড়া ছিল এক সময়, এখন জায়গাগুলো ফাঁকা পড়ে আছে। আচ্ছা, এখানকার যে ফ্যামিলিগুলো এখন কোথায় গেছে? এরা এখন এই পাড়া তো একসময় জমজমাট ছিল, এখন
এই অন্যান্য পাড়া গেছে, বারবার চলে গেছে, হিলটেকে চলে গেছে। 1965 সনের একবার ঘূর্ণিঝড় হয়েছিল, তখন ওই বছরই ডাকাতি হয়েছিল। ডাকাতের একজন লোক গুলি করে রেখে গেছিল, ওই বছর ওইটি একবার আস্তে আস্তে গেছে। এই পাড়া এখন বর্তমানে কয়টা ফ্যামিলি আছে এখানে? এইটা আপাতত আপনার আমাদের ঘরের 2 ফ্যামিলি, আর ওইদিকে 3 ফ্যামিলি আছে। টোটাল টোটাল 5 ফ্যামিলি, 3টি ঘরে 5 ফ্যামিলি আছে। এখানকার এই যে আপনাদের পাড়ায় তো একজন মাতব্বর থাকে, এখানকার মাতব্বর কি? আমি আপনি বর্তমানে। আপনার এখন আপনাদের পাড়ায় তো দেখলাম রাস্তাঘাট নাই, তারপরে বিদ্যুৎ আছে তাও একদম লাইন একদম ঝুলানো। আপনারা কি কি সমস্যা আসলে সম্মুখীন হন? এই যে পাড়াটা টিকেই রাখার জন্য আসলে কি কি দরকার? রাস্তা দরকার, রাস্তা মাইন, তারপর শ্মশানের জায়গায় তো 74% আছে, আপনার 15% মতো আপাতত আছে। সব মাটি কেটে কবরস্থানের কবর আছে, খালি পাকা কবর, আর তো সব মাটি কেটে নিয়ে গেছে। আর পুকুর বাঙালিরা নানা দিকে সমস্যা। ওই দেখেন ওই এই পাড়ায় ঠাকুর বাড়ি পুকুরের পাশে দুইটা এই ঘরগুলো কারা তুললো? বলতে পারতেন রাত্রে তুলে গেছে। ভূমিদস্যুদের কারণে আপনার এখন এই পাড়াটা টিকানো মুশকিল হয়ে যাচ্ছে। আপনাদের প্রধান সমস্যা এখন ভূমিদস্যু 1 নম্বর হইল ভূমিদস্যু। নানা দিকে সমস্যা, রেকর্ড আছে, রেকর্ড ছিঁড়ে ফেলছে, দলিল আছে 8, কিন্তু অফিসে গেলে এসিএন অফিসে গেলে পর্চা নাই, বলি আমি পর্চা কাগজ সব সেরা, তহসিল অফিস গেল সেরা, এই অবস্থা। ভূমিদস্যুদের কারণে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে প্রত্যেকটি রাখাইন পাড়া। দর্শক, আমরা যখন প্রথম এখানে ভিডিও করি তখন এখানে কোনো ঘর ছিল না। তার 2 দিনের মাথায় যখন আবার পুনরায় আমরা আরও কিছু ভিডিও করার জন্য যাই, তখন হঠাৎ এখানে একটি ঘর আমাদের ক্যামেরায় আসে। এটি এখানকার যে স্থানীয় যে রাখাইন, তিনি অভিযোগ করেছেন রাতের আধারে কে বা কারা এখানে এই ঘরটি তুলেছেন। এভাবেই দিন দিন দখল হয়ে যাচ্ছে, ভূমিদস্যুদের হাতে চলে যাচ্ছে এই পাড়াগুলো। আমরা চাই যে রাখাইন তালতলির ইতিহাস ঐতিহ্যেরই একটা অংশ, তারা যুগের পর যুগ টিকে থাক, তালতলির ইতিহাস ঐতিহ্য আরও সমৃদ্ধ হোক, সেই কামনা আমাদের সকলের।